কথা হচ্ছে আমি যখন কথা বলবো তখন আপনারা চেষ্টা করবেন মাইক্রোফোনটা মিউট রাখার। আর যখন কোনো জিজ্ঞেস করতো তখন আনমিউট করে কথা বলবেন, হ্যাঁ? আমি যতক্ষণ কথা বলবো ততক্ষণ আনমিউট রাখবেন। সরি মানে মিউট রাখবেন। মানে ওই বাহিরের যে আপনাদের যে নয়েজটা এই নয়েজটা সবার কাছেই কিন্তু যায়। একজনের একটা নয়েজ হলে সেই নয়েজটা সবার কাছেই চলে যায়। সেই ডিস্টার্বটা আর হবে না। তো সোশ্যাল মিডিয়া কি? সোশ্যাল মিডিয়া হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে যেই প্ল্যাটফর্ম গুলা ব্যবহার করি। ওই সামাজিক যোগাযোগ মাধ্যম এগুলো Facebook, Twitter, Instagram, তারপর হচ্ছে LinkedIn, Pinterest এগুলোই মূলত সোশ্যাল মিডিয়া। আরো অনেক ধরনের সোশ্যাল মিডিয়া আছে। তবে বাংলাদেশের মধ্যে এইগুলো একটু বেশি জনপ্রিয়। আমরা যদি কোনো বিজনেস সাকসেস হইতে চাই, কোনো বিজনেসে সাকসেস হতে চাইলে আমাদেরকে আগে এই সোশ্যাল মিডিয়া গুলাতে অ্যা করতে হবে। আমাদের মার্কেটিং স্টার্ট করতে হবে বা এইখানে সাকসেস হইতে হবে। এখানে সাকসেস হওয়ার পরে যখন আমরা ভালো একটা পর্যায়ে যাবো, তখন দেখা যাবে যে যদি আমাদের বিজনেসটাকে ইন্টারন্যাশনালি রান করতে চাই বা হচ্ছে ইন্টারন্যাশনাল ভাবে যদি আমরা সফলতা অর্জন করতে চাই, তখন এইগুলোর বাহিরেও আরো অনেক পপুলার সোশ্যাল মিডিয়া আছে যেগুলো হচ্ছে বাংলাদেশ থেকে আমরা চিনিই না বা জানিই না অথচ অন্যান্য কান্ট্রিতে হিউজ পপুলার। সেই বিষয়গুলা সম্পর্কে জানবো পরবর্তীতে। তা আপাতত আমরা যেহেতু বাংলাদেশ থেকে মার্কেটিং করব বা বাংলাদেশ থেকে কাজ করব, সেহেতু বাংলাদেশ থেকে যেই সোশ্যাল মিডিয়া গুলা পপুলার, সেই সোশ্যাল মিডিয়া গুলা সম্পর্কেই আমরা শিখব। ১ম এ আছে দেখেন A to Z অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমার ১ম এ আছে এই একটা পয়েন্ট আছে। তো A to Z বলতে হচ্ছে A to Z বলতে এখানে সোশ্যাল মিডিয়ার আ সম্পূর্ণ যে ক্লাস বা হচ্ছে সবকিছু যে এখানে শেখানো হবে সেটা না। মূলত A to Z বলতে A থেকে Z পর্যন্ত যে লেটারটা আছে সেই লেটার দিয়া আপনার কি বিষয় আছে সেই বিষয়গুলা এখানে মানে উপস্থাপন করা হইছে, হ্যাঁ? তো এই যে স্যার, আপনি কি ডিসপ্লে দেখাচ্ছেন? আচ্ছা ডিসপ্লেটা যায় নাই না? আচ্ছা, আচ্ছা। তো আগে তাহলে দিবেন না, সিগন্যাল দিবেন না? আমি তো ভাবছি যে আপনারা দেখতেছেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন? ডিস ওকে। তো আমাদের ১ম এ আছে A to Z অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। A to Z এর মধ্যে আমাদের A থেকে Z পর্যন্ত যে লেটারগুলো আছে, সেই লেটারগুলো দিয়ে কোন লেটারে আমাদের কোন পয়েন্টটা আছে, সেই জিনিসটা দেখানো হয়েছে। আমাদের A থেকে Z পর্যন্ত প্রত্যেকটা লেটারেই আমাদের একেকটা বিষয় আছে, হ্যাঁ? এই বিষয়গুলো আমরা পরবর্তীতে জানব। আপাতত আজকে শুধু এগুলো নিয়ে আলোচনা করব। তো A to Z নিয়ে যদি বলতে চাই তাহলে দেখেন ১ম এ আছে কি? এতে আছে অডিয়েন্স টার্গেটিং, আইডেন্টিফাইং অ্যান্ড রিচিং দ্য রাইট পিপল বেসড অন ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ার্স। এটার মানে হচ্ছে মানে টার্গেটিং অডিয়েন্স। আমরা যখন একটা মার্কেটিং করতে যাব, মার্কেটিং এ হচ্ছে আমরা কি ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি বা কি ধরনের সার্ভিস নিয়ে মার্কেটিং করতে যাচ্ছি, সেই সেই প্রোডাক্ট অথবা সার্ভিসের কাস্টমার কারা হবে? সেই কাস্টমার গুলা আমাদেরকে খুঁজে বের করতে হবে। সেই কাস্টমার গুলো আমাদের খুঁজে বের করার জন্য কি বিষয় খেয়াল করতে হবে? দেখেন, এখানে লেখা আছে ডেমোগ্রাফিক্স। মানে ডেমোগ্রাফিক বলতে কি? আমরা যেই রিজিয়ন এ আছি বা যেই কান্ট্রি তে আছি, যেই কান্ট্রি থেকে মার্কেটিং করতেছি, আমাকে সর্বপ্রথম সেই কান্ট্রির বা সেই এলাকার হচ্ছে অডিয়েন্স খুঁজে বের করতে হবে। যদি সেটা কি বলে? আপনার ফিজিক্যাল কোনো প্রোডাক্ট হয় বা হচ্ছে ধরেন ডিজিটাল এমন কোনো প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার নিজেকে সার্ভ করতে হবে। সেক্ষেত্রে আমাদের আগে আ লোকাল মার্কেটিংটা করতে হবে, ধরতে হবে। তারপর হচ্ছে লোকাল মার্কেটিংটা ধরা হয়ে গেলে তখন আপনার বিজনেসটা হালকা পপুলার হয়ে যাবে। তখন ওই লোকাল মার্কেটিং থেকেই আপনি ইন্টারন্যাশনাল মার্কেটিং এ বিট করতে পারবেন। আপনার লোকালে খুব একটা ভ্যালুই নাই। সেক্ষেত্রে হুট করে আপনি অ্যা ইয়াতে মানে ইন্টারন্যাশনাল এ গিয়ে হিট করতে পারবেন না। এরপর আছে ইন্টারেস্ট। এখন দেখেন আমরা যে প্রোডাক্টটা নিয়ে কাজ করব, সে প্রোডাক্টটা আসলে কারো ভালো লাগে কিনা বা এটা সম্পর্কে কারো ইন্টারেস্ট আছে কিনা, এই জিনিসগুলা জানতে হবে। মানুষ যদি এই প্রোডাক্টটা সম্পর্কে ইন্টারেস্টেড না থাকে, তাহলে হয়তো আমাদেরকে প্রোডাক্টটা নিয়ে কাজ করা বন্ধ করতে হবে। না হয়তো কি করতে হবে? মানুষের কাছে আমার প্রোডাক্টটা সম্পর্কে ইন্টারেস্ট জাগাইতে হবে। মানুষ মানুষকে এই ইন্টারেস্ট তৈরি করতে হবে মানুষের মধ্যে আমার প্রোডাক্ট সম্পর্কে।
এরপরে আছে কি বিহেভিয়ার্স। বিহেভিয়ার্সটা হচ্ছে মানে মানুষের আচরণগত কিছু বিষয় থাকে। সেই আচরণগত বিষয় কি? যেমন ধরেন আমি যে প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করতেছি, সেই প্রোডাক্টটা কি ধরনের এবং সেই প্রোডাক্টের সাথে মানুষ কি ধরনের বিহেভিয়ার করতেছে। মানে আমি প্রোডাক্টটা যখন মানুষের কাছে পৌঁছায় দেওয়ার চেষ্টা করতেছি, আচ্ছা ফাতিমা আপনি একটু মাইক্রোফোনটা অফ করেন। তো আমি হচ্ছে যে প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করতেছি, সেই প্রোডাক্টটা মানুষকে আমার কি মানে জোর করে খাওয়াইতে হচ্ছে, মানে খুব রিকোয়েস্ট করতে হচ্ছে নাকি আমি হচ্ছে কি তাদের কাছে যাওয়ার সাথে তারা তাদেরকে বোঝানোর সাথে তারা হচ্ছে প্রোডাক্টটা অ্যাকসেপ্ট করতেছে। এই বিষয়গুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এরপরে আছে ব্র্যান্ডিং কনসিস্টেন্সি। ব্র্যান্ডিং কনসিস্টেন্সি কি? মেইনটেইনিং ইউনিফর্ম ব্র্যান্ড ভিজুয়ালস, টোন অ্যান্ড মেসেজ অ্যাক্রস অল সোশ্যাল প্ল্যাটফর্মস। মানে ব্র্যান্ডিং কনসিস্টেন্সি বলতে হচ্ছে এখানে বুঝাইছে যে আমার যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টের যে আমার একটা থাকবে, সোজা কথা একটা ব্যানার থাকবে বা হচ্ছে তার যে একটা পরিচিতি থাকবে, সেই পরিচিতিটা কেমন হবে? আমার এই পরিচিতিটা বাড়াইতে হবে, ডেভেলপ করতে হবে। আমি আমার প্রোডাক্টের পরিচিতিটা যত বাড়াবো, অ্যাওয়ারনেসটা যত বাড়াবো, আমার পুরো প্রোডাক্টটা মানুষের কাছে তত পরিচিতি হবে। একটা জিনিস দেখবেন কি? যে একটা নেগেটিভ বিষয়ও যখন মানুষের কাছে বারবার চলে আসে, মানুষ যখন সেটা বারবার দেখতে থাকে, সেই জিনিসটার মধ্যে মানুষ অভ্যস্ত হয়ে যায়। যেমন আমি আ সরাসরি নাম বলতেছি না। জাস্ট আমি যদি বলি এরকম যে বাংলাদেশে ২-১ জন কনটেন্ট ক্রিয়েটর আছে, টিকটকার আছে। তারা হচ্ছে তাদেরকে নিয়ে মানুষ হাসি ঠাট্টা করে। তাদের কনটেন্ট গুলো মানুষ দেখতে চায় না বা হচ্ছে তাদেরকে নিয়ে খুব মজা করে। তাদেরকে হচ্ছে পচানোর চেষ্টা করে। কিন্তু দেখেন তাদেরকে এই যে করতেছে, পচানোর চেষ্টা করতেছে বা হচ্ছে তাদেরকে নিয়ে যে এই যে হাসি ঠাট্টা করতেছে, মূলত এটাই কিন্তু তাদের একটা মার্কেটিং হয়ে যাচ্ছে। বুঝতে পারতেছেন? নেগেটিভ হোক, পজিটিভ হোক, মানুষের কাছে আপনার প্রোডাক্টটা যত যাবে বা আপনি মানুষের কাছে যত উপস্থিত থাকতে পারবেন, আপনার ব্র্যান্ড ভ্যালু মানে ব্র্যান্ড ভ্যালু তত বেশি বাড়বে। হ্যাঁ? তো এই জিনিসগুলো আমাদেরকে কি করতে হবে? আমাদের আজ যদি একটা প্রোডাক্ট থাকে বা যদি একটা সার্ভিস থাকে, সেই সার্ভিসটা ১ম অবস্থায় তো পপুলারিটি পাবে না, এটাই স্বাভাবিক। বা ১ম অবস্থায় থাকবে না, জনপ্রিয়তা থাকবে না, এটাই স্বাভাবিক। আমাদেরকে কি করতে হবে? মানুষের কাছে এই জিনিসটা বারবার নিয়ে উপস্থাপন করে এটার পপুলারিটি বাড়াইতে হবে, ব্র্যান্ড কনসিস্টেন্সি বাড়াইতে হবে। সেজন্য কি করতে হবে? আমাদেরকে মানুষকে হচ্ছে এই সম্পর্কে হচ্ছে করতে হবে, জানাইতে হবে। আমার প্রোডাক্ট সম্পর্কে জানাইতে হবে। সোশ্যাল প্ল্যাটফর্মে এই জিনিসটা আমরা করতে পারি। বারবার একেকটা প্রোডাক্টের বারবার বিভিন্নভাবে ঘুরায় পেঁচায় বিভিন্নভাবে আমরা কি করব? এটা বিজ্ঞাপন করব, প্রচার করব, পোস্ট করব, হ্যাঁ? তো এইভাবে হচ্ছে আমাদের করতে হবে। আমাদের ব্র্যান্ড কনসিস্টেন্সি বাড়াইতে হবে, ব্র্যান্ড ভ্যালু বাড়াইতে হবে। তারপরে সি তে আছে কি? কনটেন্ট স্ট্র্যাটেজি। কনটেন্ট স্ট্র্যাটেজিটা হচ্ছে আমি আপনাদের সাথে অলরেডি কথা বলেছিলাম আ Amazon অ্যাফিলিয়েটের ক্লাসে। কনটেন্ট স্ট্র্যাটেজি planning and creating content that align with your goals and engage your audience। মানে আমার কি করতে হবে? ১ম এ আগে আমার একটা প্রোডাক্ট বা হচ্ছে একটা সার্ভিস সম্পর্কে সঠিক একটা গাইডলাইন নিজেকে জানতে হবে বা হচ্ছে একটা প্রোডাক্ট আমাকে টার্গেট করতে হবে যে আমি এই প্রোডাক্ট বা এই সার্ভিসটা নিয়ে কাজ করব। আমাকে একটা সাবজেক্ট সিলেক্ট করতে হবে। তারপরে সেই সাবজেক্টের উপর নির্ভর করে আমাদেরকে কনটেন্ট ক্রিয়েট করতে হবে। হয়তো আমাদেরকে ভিডিও বানানো লাগতে পারে অথবা আমাদেরকে একটা আর্টিকেল লেখা লাগতে পারে অথবা গ্রাফিক্স ডিজাইন করা লাগতে পারে। যা কিছুই হোক হোয়াটএভার আমাদেরকে এই কনটেন্ট স্ট্র্যাটেজিটা ফলো করতে হবে যে আমাদের ১ম এ কি করতে হবে? ১ম এ প্ল্যানিং করতে হবে। মানে আমরা কোন মার্কেট প্লেসে কাজ করব, সেই মার্কেট প্লেসটা কিসের জন্য জনপ্রিয় বা ওইখানে কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করলে আমি সহজে গেইন করতে পারবো। এই জিনিসগুলো আমাকে থিংকিং করে বের করতে হবে। যদি এখন ধরেন আমি যদি Facebook এর কথা বলি, Facebook টা দেখেন এখন সব ধরনের বিজনেস ভালো চলতেছে। তার মধ্যে সবচেয়ে ভালো চলতেছে হচ্ছে কনটেন্ট মার্কেটিং। মানে আপনার ভিডিও মার্কেটিং। মানে সব ধরনের মার্কেটিং এর মধ্যেই কিছু না কিছু করতে হয়, ইনভেস্ট করতে হয়। কিন্তু আপনার ভিডিও মার্কেটিং যারা ভিডিও ব্লগ করে, তাদের দেখেন একটা বিষয়, তারা কিন্তু কোন প্রকার এখানে ইনভেস্টমেন্ট করে না। জাস্ট ভিডিও ক্রিয়েট করে, ভিডিও ক্রিয়েট করার পরে সেই পেজটা করে মনিটাইজ করে নিয়ে তারপরে দেখেন কত পরিমাণে টাকা ইনকাম করতেছে। যেখানে কোন প্রকার ইনভেস্টমেন্ট নাই। 0 ইনভেস্টমেন্ট এবং যারা কনটেন্ট ক্রিয়েট করে তাদের যে মার্কেটিং, তাদের মার্কেটিং এ কখনো বুস্ট করতে হয় না বা অ্যাড রান করতে হয় না।
এই জিনিসগুলা করে কি? ধরেন ফেসবুকে দেখেন কিছু বিষয় দেখবেন যে বিভিন্ন বড়, বড় কোম্পানির কিছু পেজ আছে। সেই পেজে ঢুকে দেখবেন যে তাদের পোস্টগুলা কোন প্রকার রিচ নাই। খুবই অল্প। ধরেন আপনার ৩,০০,০০০ ৪,০০,০০০ পর্যন্ত যদি ফলোয়ার থাকে, সেই পেজে যদি একটা পোস্ট করা হয়, দেখা যাবে যে দিনে সর্বোচ্চ ২০০, ৩০০, ৪০০ পর্যন্ত রিঅ্যাকশন আসবে। অথচ একই সিস্টেমে যারা কনটেন্ট ক্রিয়েটর আছে বা যারা অনলাইনে সেলিব্রিটি আছে, তাদের পেজে দেখবেন একটা পোস্ট করলে সেই পোস্টটার সাথে, সাথে ধরেন ১ ঘন্টা বা ২ ঘন্টার মধ্যেও আপনার অনেক সময় হচ্ছে মিলিয়ন রিঅ্যাকশন পার হয়ে যায়। এরকমও কনটেন্ট ক্রিয়েটর বা হচ্ছে কি আছে? মানে সেলিব্রিটি আছে। এগুলা কেন হয় জানেন? এগুলা হয় হচ্ছে Facebook দেখে যে আমার Facebook এর প্ল্যাটফর্মে যদি এই যে কনটেন্ট ক্রিয়েটররা যদি না থাকে বা হচ্ছে সেলিব্রিটিরা যদি না থাকে, তাহলে ভিজিটর থাকবে না। সাধারণ পাবলিক এই প্ল্যাটফর্মে থাকবে না। হ্যাঁ? তো সাধারণ পাবলিক যখন হচ্ছে এই প্ল্যাটফর্মে থাকবে না, তখন তো স্বাভাবিকভাবেই হচ্ছে Facebook এর মার্কেটিংটা নষ্ট হয়ে যাবে। এটাই স্বাভাবিক। তো এইজন্য Facebook করে কি? Facebook এর স্ট্র্যাটেজি এটা করে কি? যারা হচ্ছে পপুলার ব্যক্তি আছে যেমন সেলিব্রিটি মানে যারা সেলিব্রিটি আছে তাদের যে পেজগুলো আছে, তাদের পেজগুলো Facebook বাই ডিফল্ট হচ্ছে এনগেজ বাড়ায় দেয়। আর যারা হচ্ছে বিজনেসম্যান, যারা বিজনেস করতে চায়, তাদের পেজগুলা কিন্তু রিচ দেয় না। কারণ কি? তারা জানে যে এরা সেলিব্রিটিরা, এরা আসছে আমার Facebook এ বিজনেস করতে। তাহলে তারা যতক্ষণ পর্যন্ত Facebook কে অ্যা পে না করবে, টাকা না দিবে, ততক্ষণ পর্যন্ত Facebook তাদেরকে বিজনেস দিবে না। কিন্তু সেলিব্রিটিরা করে কি? সেলিব্রিটিরা সবসময় হচ্ছে নিত্য নতুন পোস্ট করে, তাদের হচ্ছে ছবি-টবি আপলোড করে এবং সাধারণ পাবলিক তাদের সাথে এনগেজ থাকে। এইটার মানে হচ্ছে যে সেলিব্রিটিরা মূলত সাধারণ পাবলিককে Facebook এ এনগেজ রাখে। এটা হচ্ছে Facebook এর একটা প্লাস পয়েন্ট। যার কারণে সেলিব্রিটি যত আছে, পেজ আছে বা অ্যাকাউন্ট আছে, সেই পেজগুলোতে তারা অটোমেটিক রিচ দিয়ে দেয়। মানে হচ্ছে আ কি বলে? এটা হচ্ছে বাই ডিফল্ট তাদের রিচটা বেশি থাকে। এইজন্য আমাদেরকে কি করা উচিত? আমাদেরকে হচ্ছে সেই জিনিসটা প্ল্যান করা উচিত যে আমরা কোন বিষয়টা নিয়ে কাজ করলে আমাদের খরচা কম হবে এবং ইনকামটা বেশি হবে। এই জিনিসটা খুঁজে বের করা উচিত। এরপরে আছে কি? ২য় আছে ডাটা ড্রাইভেন ডিসিশনস। ডাটা ড্রাইভেন ডিসিশনস বলতে কি? আমরা হচ্ছে যখন একটা ডিসিশন নিবো, সেই ডিসিশনটা যেন এমন না হয় যে আমি জাস্ট একটা ডিসিশন নিলাম। আমার থিংকিং যেন এমন না হয় যে আমি যে ডিসিশনটা নিছি, কি আছে, মার্কেটে কি আছে। আমি যে ডিসিশন নিছি এটাতে আমি সাকসেস হবো। এটাতে সাকসেস হওয়ার চেষ্টা করব। যত কষ্ট হোক আমি এই সাকসেসটা নিজে করব। অনেক সময় মানুষের থিংকিং থাকে কি যে কাজ যত কঠিনই হোক বা হচ্ছে কাজ যত অ্যা অপরিচিতই হোক, সেটা হচ্ছে যদি লাগাতার চেষ্টা করে যাওয়া হয় তাহলে কি হয়? সাকসেস আসে। হ্যাঁ, এটা সত্যি কথা। সেটা কাজ যত কঠিনই হোক বা হচ্ছে আপনার কাজটা যদি অপরিচিতও হয়, সেটা হচ্ছে আপনি লেগে থাকলে একটা সময় সাকসেস আসবেই। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন যে, আপনার অপরিচিত একটা কাজ নিয়ে যখন আপনি সাকসেস হইতে যাবেন, তখন আপনার কি পরিমাণে সময় লাগবে? আর যখন আপনি একটা পরিচিত কাজ নিয়ে মার্কেটে নামবেন, তখন সেই যে প্রোডাক্টটা বা সেই সার্ভিসটা মানুষ কিন্তু সহজে সেই জিনিসটা চিনতে পারবে। তখন আপনার কি হবে? মানুষকে বোঝানোর জন্য সেই কষ্টটা হবে না। আপনি যেই অপরিচিত একটা প্রোডাক্ট সম্পর্কে যখন মানুষকে বোঝাবেন, সেটাতে যে কষ্টটা হবে, আপনার পরিচিত একটা প্রোডাক্ট নিয়ে যখন মার্কেটিং করবেন সেইখানে কিন্তু মানুষকে বোঝানোর জন্য আপনার সেই কষ্টটা করতে হবে না। তার মানে কি? এইখানে আপনার অলরেডি একটা সাবজেক্ট এখানে বাদ যাচ্ছে। পরবর্তীতে আপনার মার্কেটিংটা আসতেছে। তখন আপনাকে কি করতে হবে? সরাসরি মার্কেটিং এ ফোকাস করলেই হয়ে যাবে। তো এইরকম কিছু ব্যাপার থাকে। হ্যাঁ? তো আমাদেরকে ডিসিশন নেওয়ার সময় অবশ্যই থিংকিং করতে হবে যে আমরা কোন ডিসিশনটা নিচ্ছি, কি বিষয়ে ডিসিশন নিচ্ছি সেই বিষয়টা মার্কেটে খাচ্ছে কিনা বা খাবে কিনা বা আমি খাওয়াইতে পারবো কিনা, হ্যাঁ? সেই বিষয়গুলো খেয়াল করতে হবে। এরপরে আছে এনগেজমেন্ট বুস্টিং। এনগেজমেন্ট বুস্টিং লাইক হচ্ছে আপনার আমাদের ফলোয়ার বাড়ানো বা হচ্ছে আমাদের পোস্টে আ রিঅ্যাকশন বাড়ানো এগুলোই, হ্যাঁ? এখানে দেখেন লেখা আছে এনকারেজিং লাইক, কমেন্ট, শেয়ারস অ্যান্ড ইন্টারেকশন টু গ্রো ভিজিবিলিটি। মানে মানুষকে আমি এমন কিছু পোস্ট করব, পোস্টের মধ্যে মানুষকে কিছু এনকারেজ করতে হবে, সাহস বাড়াইতে হবে যে আ আপনি মানে আমার এই পোস্টটা দেখেন, আমার এই পোস্টটা মানে আমার এই প্রোডাক্টটা দেখেন। আমার এই প্রোডাক্টটা থেকে হচ্ছে আপনি এই বেনিফিট পাইতে পারেন। আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন। মানুষকে হচ্ছে আপনার পোস্ট এমনভাবে পোস্ট করবেন এবং এমন কিছু শব্দ লিখবেন যেন মানুষ আপনার পোস্টে কমেন্ট করে বা হচ্ছে শেয়ার করেন
এবং হচ্ছে কি করে লাইক করে, হ্যাঁ? তো এখানে আমি জাস্ট ছোট একটা টেকনিক শেখাই দেই। টেকনিক শেখানো বলতে কি এটা জাস্ট আমি যদিও এটা মার্কেটিং কোনো স্ট্র্যাটেজি না। তারপর আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। দেখেন আপনি যখন হচ্ছে Facebook এ একটা পোস্ট করবেন, Facebook এ একটা পোস্ট করার সময় আপনি এমন কোনো একটা বিষয়ে পোস্ট করলেন, যেই জায়গাতে হচ্ছে মানুষ আ লাইক কমেন্ট সহজে করবে না। কিন্তু সেই জায়গাতেও আপনি যেই জিনিসটা লিখলেন, সেই জায়গায় যদি আপনি একটা স্পেলিং মিস্টেক করেন, লেখার মধ্যে যদি একটা স্পেলিং মিস্টেক রেখে দেন, সেই স্পেলিং মিস্টেক এর কারণে দেখবেন ২ টা ৩ টা কমেন্ট অলরেডি চলে আসছে যে, "আপনার এই জায়গায় বানানটা ভুল আছে, এটা ঠিক করেন।" এই যে একটা বিষয়, হ্যাঁ? জাস্ট এটা আমি জাস্ট আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। আমি বলতেছি না যে আপনারা এই কাজটা করবেন। তো এইরকম যে এই যে একটা টেকনিক যে আপনি ইচ্ছা করে একটা বানান ভুল রাখলেন। আপনি জানেন যে এইটা আমাকে কি করার জন্য মানে এটা আমাকে সাজেশন দেওয়ার জন্য Facebook এ কিছু লোক আছে। তারা হচ্ছে আমার ভুল ধরে দিবে। আপনি যখন সঠিকটা পোস্ট করবেন দেখবেন তখন হচ্ছে কারোই কোনো কিছু নাই। কারো কোনো মাথা ব্যাথা নাই। যখনই ছোট একটা ভুল করবে তখন দেখবেন যে টিচারের অভাব নাই। হ্যাঁ? তো এই যে কিছু সিস্টেম আছে এরকম আরো ভেতরগত কিছু সিস্টেম আছে এগুলো পরবর্তীতে শিখবেন। এরপরে আছে কি Facebook অ্যাডস। এখন Facebook অ্যাড এ আসেন। আমাদেরকে হচ্ছে Facebook এ যদি সরাসরি যদি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করি বা সরাসরি কোনো সার্ভিস আমরা সেল করতে চাই, তাহলে আমরা শুধু পোস্ট করে কিন্তু সেই সার্ভিসগুলা সহজে বিক্রি করতে পারবো না। হ্যাঁ, বিক্রি করতে পারবো। এমন না যে একেবারেই বিক্রি করতে পারবো না তা না। বিক্রি করতে পারবো তবে খুবই কম। যেটা দিয়ে আসলে বিজনেসটা হবে না। আমাদেরকে হচ্ছে সরাসরি যদি কোনো প্রোডাক্টে সাকসেস হইতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? প্রমোশন করতে হবে। সেই প্রমোশনটা কেমন হইতে পারে? পেইড প্রমোশন হইতে পারে। তারপরে Facebook এড হইতে পারে। এরপরে হচ্ছে কি বলে? আ আমাদের আছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং হইতে পারে। এইসব বিষয়ে এইগুলো আমাদেরকে করতে হবে যদি সরাসরি আমরা কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই। এরপরে আছে কি? জি, জি তে আছে গ্রোথ হ্যাকিং। গ্রোথ হ্যাকিং টা কি? মানে হ্যাকিং শব্দটা শুনলেই মানুষের ভিতরে একটা নেগেটিভ ধারণা চলে আসে যে হ্যাকিংটা মনে হয় খারাপ জিনিস। হ্যাকিং বলতে আসলে সত্যি কথা বলতে বা হ্যাকিং এর যে সঠিক মিনিং সেটা হচ্ছে চুরি করা। তো এইখানে যখন গ্রোথ হ্যাকিং যখন স্ট্র্যাটেজির ব্যাপারে আসবে তখন সেটাকে চুরি করা বোঝায় না। তখন হ্যাকিং বলতে এমন কিছু বোঝায় যে ওই মানে এটাকে কি করা? কিল করা। হ্যাঁ? মানে আমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলা কিল করে আমরা ইয়া করব, এনগেজ করব বা হচ্ছে আমরা সাকসেস হব। এরকম কিছু বিষয় বুঝায়। ক্রিয়েটিভ লো কস্ট স্ট্র্যাটেজি টু ইউনিকলি গ্রো ফলোয়ার্স অ্যান্ড এনগেজমেন্ট। এখন দেখেন এখানে কি লিখছে? ক্রিয়েটিভ মানে ক্রিয়েটিভ বলতে কি বুঝাইছে? আমাদেরকে হচ্ছে ক্রিয়েটিভ হইতে বলছে। ক্রিয়েটিভ ওয়েতে আমাদেরকে মার্কেটিংটা করতে বলছে। লো কস্ট স্ট্র্যাটেজি, লো কস্টে আমরা কিভাবে গ্রো করতে পারি? এরকম একটা বিষয় আছে। তো এই যে এই জিনিসগুলা করেও আমরা খুব ভালো একটা মানে সফলতা কিংবা ভালো একটা এনগেজমেন্ট কিভাবে পাইতে পারি? এই জিনিসগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমরা অল্প কষ্ট করে বা হচ্ছে অল্প টাকা খরচা করে ক্রিয়েটিভ থিংকিং করে কিভাবে খুব সহজে ফলোয়ার গ্রো করতে পারি এবং এনগেজমেন্ট বাড়াইতে পারি, সেই জিনিসটা আমাদেরকে শিখতে হবে। এরপরে আছে হ্যাশট্যাগ স্ট্র্যাটেজি। হ্যাশট্যাগটা কি? হ্যাশট্যাগ তো সবাই জানি। আমরা কম বেশি Facebook এ যারা পোস্ট করি সবাই হ্যাশট্যাগ ব্যবহার করি Facebook এ, হ্যাঁ? তো হ্যাশট্যাগ হচ্ছে হ্যাশট্যাগের একটা ব্যাপার আছে। হ্যাশট্যাগ শুধু ব্যবহার করলেই হয় না। হ্যাশট্যাগ যদি আপনি ব্যবহার করেন, যদি সঠিক নিয়মে ব্যবহার করতে পারেন, তাহলে তো মাশাআল্লাহ আপনি অবশ্যই রিচ পাবেন। কিন্তু যদি আপনার হ্যাশট্যাগ ব্যবহার করাটা যদি হচ্ছে হয়ে যায় একটু স্প্যামিং হয়ে যায়, তখন কিন্তু আপনাকে এনগেজ দেওয়ার পরিবর্তে উল্টা আরো আপনার পেজটাকে করে দিবে, অ্যা ডিসকারেজ করে দিবে, হ্যাঁ? আপনার পেজটাকে আরো হচ্ছে মানে র‍্যাংক কমায় দিবে। তো সেটা কি? ধরেন আপনি একটা ছবি পোস্ট করছেন, ল্যাপটপের একটা ছবি পোস্ট করছেন। এখন ল্যাপটপের ছবি পোস্ট করে সেখানে আপনি ল্যাপটপের কোনো প্রকার হচ্ছে হ্যাশট্যাগ ব্যবহার না করে বা ল্যাপটপের হ্যাশট্যাগ ব্যবহার করছেন। কিন্তু তার মধ্যেও আপনি হচ্ছে কি করছেন? গ্রাফিক্স ডিজাইন বা হচ্ছে ডিজিটাল মার্কেটিং বা হচ্ছে ইররিলেভেন্ট, ইররিলেভেন্ট কোনো হ্যাশট্যাগ ব্যবহার করছেন এবং হচ্ছে আমাদের হ্যাশট্যাগ ব্যবহার করার একটা লিমিটেশন আছে, হ্যাঁ? আপনার পোস্ট অনুযায়ী আমাদের পোস্টে কতটুকু লেখা দিছি, হচ্ছে কতখানি আমাদের পোস্টের লেন্থটা, সেইটা অনুযায়ী আমাদেরকে হ্যাশট্যাগের একটা লিমিট থাকে। তো লিমিটটা হচ্ছে ধরেন আপনার ১০ টা হইতে পারে বা হচ্ছে ২০ টা হইতে পারে বা ৩০ টা হইতে পারে এবং সেই হ্যাশট্যাগ গুলা অবশ্যই
রিলেভেন্ট হইতে হবে। যদি ইররিলেভেন্ট হ্যাশট্যাগ হয় তাহলে আমাদেরকে কি হবে? আমাদেরকে কিন্তু গ্রোথ দিবে না। যেমন আমরা যেকোনো পোস্টেই প্রত্যেকটা পোস্টেই আমরা হ্যাশট্যাগ ব্যবহার করি। আ ফর ইউ পেজ, তারপরে হচ্ছে ট্রেন্ডিং, তারপরে ভাইরাল। এই যে হ্যাশট্যাগ গুলা আমরা মনে করি কি এই যে এই হ্যাশট্যাগ গুলা যেকোনো পোস্টে ব্যবহার করলেই নাকি হচ্ছে হয়ে যাবে। আমার এটা মানে গ্রো করবে। ব্যাপারটা এমন না। আমরা হচ্ছে ভাইরাল বা হচ্ছে ট্রেন্ডিং এইসব হ্যাশট্যাগ ব্যবহার করব কখন জানেন? যখন আমরা কোন একটা ভাইরাল টপিক নিয়ে যখন আমরা করব, পোস্ট করব, রিপোস্ট করব বা হচ্ছে ভাইরাল একটা টপিক নিয়ে যখন একটা কনটেন্ট ক্রিয়েট করে সেটা পোস্ট করব, সেইখানে আমরা এই ট্যাগ গুলা দিতে পারি। আদারওয়াইজ এই ট্যাগ গুলা ব্যবহার করা যাবে না। এই ট্যাগ গুলা আ আনইউজুয়ালি ব্যবহার করলে তাহলে আপনার পোস্ট করে দিবে। মানে র‍্যাংক কমায় দিবে। আচ্ছা, এরপরে আসেন যে জয়েন কমিউনিটিস অর গ্রুপস। আমাদেরকে কি করতে হবে? যে আমাদের যে প্ল্যাটফর্ম গুলো আছে ধরেন Facebook হোক, হচ্ছে LinkedIn হোক, এইসব প্ল্যাটফর্মে গ্রুপ আছে, বড়, বড় গ্রুপ আছে। এইসব গ্রুপে আমাদেরকে জয়েন হইতে হবে বা কমিউনিটিতে আমাদেরকে জয়েন হইতে হবে। হ্যাঁ? যে আমরা যেই রিলেটেড কাজ করব, ধরেন Facebook এর কথাই বলি। Facebook এ যদি আমরা করি, আমরা যদি কি বলে হোলসেলার হই, ধরেন আমরা হোলসেলার বিজনেস করব, হোলসেলার হব। তাহলে আমাদেরকে কি করতে হবে? Facebook এ দেখবেন হাজার, হাজার হোলসেলারদের আছে, গ্রুপ আছে। সেসব গ্রুপে জয়েন হইতে হবে। তারা হচ্ছে কি, কি থিংকিং করে, শেয়ার করে সেইগুলা পড়তে হবে বা হচ্ছে নিজের থিংকিং গুলা পোস্ট করতে হবে যে আমি এটা করতে চাচ্ছি কি, কেমন কি হবে? মানুষের কাছে সাজেশন নিতে হবে। এই বিষয়গুলা করতে হবে, হ্যাঁ? এনশিওর করতে হবে। গ্রুপে জয়েন হবেন, কমিউনিটিতে জয়েন হবেন। সেখানে বেশি, বেশি লেখালেখি করবেন বা হচ্ছে লেখা পড়বেন। তারা কিভাবে কাজ করে সেই জিনিসগুলা শিখবেন। বা হচ্ছে নিজে কিভাবে কাজ করতে চাচ্ছেন সেটা শেয়ার করবেন। তারপরে সেই আপনার যে থিংকটা সেটাতে মানুষ কি করে, কি ধরনের কমেন্ট করে সেই জিনিসটা দেখে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন। এরপরে আছে KPIs অ্যান্ড মেট্রিক্স। KPI কি? কেপিআই এর ফুল মিনিং হচ্ছে কি পারফরম্যান্স ইন্ডিকেটর। কি পারফরম্যান্স ইন্ডিকেটর, হ্যাঁ? কি পারফরম্যান্স ইন্ডিকেটর মানে হচ্ছে আমাদেরকে আমরা যে করি, যে মার্কেটিংটা করি, সেই মার্কেটিং এ আমরা কি ধরনের পারফরম্যান্স করতেছি বা কি ধরনের পারফরম্যান্স হচ্ছে, আমাদের যে যে বিজনেসটা বা হচ্ছে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা এই যে মার্কেটিং শুরু করে দিছি, শুরু করে দেওয়ার পরে এখন আমার প্রোডাক্টটা মার্কেটে কি পরিমাণে খাচ্ছে, আর এই প্রোডাক্টটার পিছনে আমার কি পরিমাণে হচ্ছে খরচা যাচ্ছে বা হচ্ছে এটার ভিজিটর কারা, কোথা থেকে ভিজিটর আসতেছে, এইসব বিষয়ে আমাদেরকে জানতে হবে, হ্যাঁ? এইসব বিষয়ে এনশিওর হইতে হবে। তো এইগুলা এনশিওর হওয়ার জন্য আমাদের কিছু টুলস আছে, সেই টুলস গুলা ব্যবহার করতে হবে। সেই টুলস গুলা সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো। এরপরে আছে কি লাইভ ভিডিও। লাইভ ভিডিওতে হচ্ছে আমাদেরকে ফেসবুকে ফেসবুকের পেজে যদি আমরা মার্কেটিং করতে চাই, ফেসবুক পেজে সবচেয়ে বেশি অ্যাক্টিভ হয় ফেসবুক পেজে লাইভ করলে, হ্যাঁ? ফেসবুক পেজ সবচেয়ে বেশি অ্যাক্টিভ হয় ফেসবুকে আপনি যত বেশি লাইভ ভিডিও করবেন, তত বেশি আপনার পেজটা গ্রো করবে, সহজে গ্রো করবে। তো আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন, ধরেন আপনি একটা ভিডিও ক্রিয়েট করছেন, সেই ভিডিওটা আপলোড করছেন। সেই ভিডিওটা কি? সেই ভিডিওটা কিন্তু একটা ডেড কনটেন্ট, হ্যাঁ? সেই ভিডিওটা একটা ডেড কনটেন্ট। সেটা আ ইনস্টল হচ্ছে কেউ যদি লাইক, কমেন্ট করে বা যদি কোন মন্তব্য করে, সেই মন্তব্যের কিন্তু ইনস্ট্যান্ট সেগুলো রিপ্লাই পাচ্ছে না। মিনিমাম আপনি যদি তার কমেন্ট করার পরে যদি আপনি রিপ্লাই দিতে চান, তারপরেও মিনিমাম একটা টাইম লাগবে। কিন্তু ধরেন লাইভ যে ভিডিও চলতেছে, ধরেন আমি আপনাদের সাথে এখন কথা বলতেছি। এখন যদি ইনস্ট্যান্ট আমি আপনাদেরকে একটা কিছু জিজ্ঞেস করি, আপনারা কিন্তু সাথে, সাথে আমাকে অ্যান্সার দিতে পারবেন। বা আপনারা যদি কোন কিছু আমাকে জিজ্ঞেস করেন, আমি কিন্তু সাথে, সাথে অ্যান্সার দিতে পারতেছি। মানে এটা কি এক ধরনের ফেস টু ফেস কথা বলার মতোই, হ্যাঁ? তো এই যে সিস্টেমটা, এই সিস্টেমে যখন হচ্ছে মার্কেটিং করা হয়, তখন হচ্ছে এটা আ যেমন ভিজিটররা যেমন হচ্ছে খুব সহজে রিচ করতে পারে এবং হচ্ছে এই যে লাইভ ভিডিও যে সিস্টেমটা, এটা Facebook ও খুব বেশি পছন্দ করে। এটাতে রিচ বেশি দেয়। হুম? তো আমাদেরকে বেশি, বেশি কি করতে হবে? লাইভ ভিডিও করতে হবে। পেজে আমরা যত বেশি লাইভ ভিডিও করতে পারবো, আমাদের পেজটা তত বেশি গ্রো করবে। এরপরে হচ্ছে মেটা বিজনেস সুইট। মেটা বিজনেস সুইটটা হচ্ছে আমাদের Facebook বিজনেসের জন্য কেন্দ্রস্থল। আমরা বিজনেসের যত কাজকাম করব,
বা অ্যাড রান করি বা হচ্ছে কনটেন্ট ক্রিয়েট করি বা হচ্ছে কি বলে কেপিআই দেখি, যাই কিছু করি না কেন আমাদেরকে এই মেটা বিজনেস সুইটটা ব্যবহার করতে হবে। মেটা বিজনেস সুইটটা হচ্ছে Facebook বিজনেসের একটা সেন্টার। এটা হচ্ছে কি বলে মেটা হচ্ছে কিছুদিন আগে ধরেন আপনার আ ২-৩ বছর আগে মেটাটা এড হইছে। মেটা হচ্ছে Facebook, তারপর হচ্ছে Instagram, তারপর WhatsApp এগুলার হচ্ছে মাদার কোম্পানি বা হচ্ছে মাদার ব্র্যান্ড হচ্ছে মেটা। হুম? মেটাটা হচ্ছে মাদার ব্র্যান্ড। আমাদেরকে মেটা সম্পর্কে জানতে হবে। এরপরে কি আছে? নিশ টার্গেটিং। নিশ টার্গেটিংটা বলতে কি? ওই যে ১ম এ যেটা বলছি যে আমরা কোন কনটেন্টটা নিয়ে কাজ করব বা কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করব। সেই জিনিসটা সম্পর্কে আমাদেরকে ধারণা নিতে হবে, জানতে হবে এবং সেই জিনিসটা মার্কেট রিসার্চ করতে হবে। যেটা হচ্ছে আমরা Amazon অ্যাফিলিয়েটের ক্লাসেও দেখছি। আর এই যে আজকেও ১ম দিকে হচ্ছে এই জিনিসটা আমরা দেখছি। যে আমরা কোন প্রোডাক্ট নিয়ে কাজ করলে কি পরিমাণে সফলতা অর্জন করতে পারবো বা হচ্ছে মার্কেটে তার ভ্যালু কেমন, এই জিনিসগুলো, হ্যাঁ? এরপরে আছে কি অর্গানিক রিচ। অর্গানিক রিচটা কি? অর্গানিক রিচ হচ্ছে ওই যে বলছিলাম Amazon এর ক্লাসে বলছিলাম যে এসইও এর যে ব্যাপারটা বলছিলাম, আমরা এসইও করে যেই পাই, ট্রাফিকটা পাই, সেগুলা হচ্ছে আমাদের অর্গানিক ট্রাফিক। ওই অর্গানিক ট্রাফিকটাই হচ্ছে আমাদের অর্গানিক রিচ। বুঝতে পারছেন? অর্গানিক রিস্ক মানেই হচ্ছে আমি কোন প্রকার টাকা পয়সা ছাড়া আমি আমার স্ট্র্যাটেজিতে এসইও স্ট্র্যাটেজি দিয়ে বা হচ্ছে এসইও করে যেই ট্রাফিকটা পাই বা হচ্ছে যেই এনগেজমেন্টটা পাই, ওইগুলাই হচ্ছে মূলত অর্গানিক। মানে অর্গানিক বলতে হচ্ছে ন্যাচারাল, যেগুলো হচ্ছে টাকা পয়সার কোনো কারবার নাই। টাকা দিয়ে কিনতে হয় না। মানে এগুলো হচ্ছে আমাদের কাজের উপরে চলে আসে। এরপরে আছে পেইড অ্যাড ক্যাম্পেইন। পেইড অ্যাড ক্যাম্পেইনটা অলরেডি বলা হইছে। তারপরেও বলে দেই, পেইড অ্যাড ক্যাম্পেইন হচ্ছে আমরা Facebook এ যখন কোনো প্রোডাক্ট নিয়ে ইনস্ট্যান্ট যদি আমরা কোনো করতে চাই, মার্কেটিং করতে চাই বা ইনস্ট্যান্ট যদি কোনো হচ্ছে কি বলে রিচ পাইতে চাই, আমাদের ধরেন ইনস্ট্যান্ট দরকার, সেল দরকার। তাহলে কি করব? আমরা ইনস্ট্যান্ট সেল করতে গেলে আমরা কিন্তু হচ্ছে শুধু একটা পোস্ট করে বা হচ্ছে ২ একটা পোস্ট করে কিন্তু ইনস্ট্যান্ট সেলটা পাবো না। তবে আমরা যদি সঠিক টার্গেটিং এর মাধ্যমে একটা অ্যাড রান করি, সেই অ্যাড রান করার মাধ্যমে কিন্তু আমরা যদি আজকে একটা পোস্ট আমাদের Facebook এ পাবলিশ করি, সেই সেই প্রোডাক্টটা কিন্তু আমরা আজকেই সেল করতে সক্ষম হব। বুঝাইতে পারছি? তো এটা হচ্ছে মূলত পেইড পেইড অ্যাড ক্যাম্পেইন এর সুবিধা যে আপনি আ কি সেলের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না। আপনি জাস্ট আজকেই যদি বিজনেস শুরু করতে চান, আজকেই যদি আপনি প্রফিট চান, তাহলে আপনি আজকে থেকেই সেল জেনারেট করতে পারবেন। সেটা হচ্ছে পেইড অ্যাড ক্যাম্পেইন এর মাধ্যমে। কোয়ালিটি কনটেন্ট ক্রিয়েশন। কোয়ালিটি কনটেন্ট ক্রিয়েশনটা হচ্ছে ওই যে ১ম এ যেটা বলছিলাম, একটু আগে বলছিলাম কনটেন্ট ক্রিয়েশন এর পয়েন্টে আমাদেরকে কনটেন্টটা ক্রিয়েট করতে হবে যে এমনভাবে ক্রিয়েট করতে হবে কনটেন্টটা মানুষের চোখে পড়লেই যেন সে সেইখানে ক্লিক দেয়। বা আমরা দেখেন অনেক সময় কি আসে, আমাদের অনেক সময় সামনে বিভিন্ন ভিডিও চলে আসে। ভিডিওর ভিতরে থাম্বনেইল থাকে। সেই থাম্বনেইলটা দেখেই যেমন YouTube এ বিভিন্ন ভিডিও আসে। থাম্বনেইল দেখার সাথে, সাথে বা উপরে কি লেখা আছে সেটা দেখার সাথে, সাথেই আমরা কি করি? সেইখানে ক্লিক দেই। মানে এই যে একটা বিষয় যে জাস্ট হচ্ছে দেখার সাথে, সাথে বা হচ্ছে আ জিনিসটা চোখে পড়ার সাথে, সাথেই যখন ক্লিক দেই, এইটা আমাদেরকে কি হয়? আমাদের কনটেন্ট কোয়ালিটির কারণে বা হচ্ছে আমার সামনে কনটেন্টটা কিভাবে আসতেছে, এই বিষয়গুলা, এইগুলার কারণে চলে আসে। আমি আমার কনটেন্টটা যত সুন্দর করে ক্রিয়েট করতে পারবো, সেইখানে মানুষের ক্লিক দেওয়ার সম্ভাবনা তত বেশি। মানুষের দৃষ্টি আকর্ষণ করতে হবে। এমন কিছু কনটেন্ট ক্রিয়েট করতে হবে যেখানে হচ্ছে মানুষের দৃষ্টি আকর্ষিত হয়। এরকম কিছু কনটেন্ট ক্রিয়েট করতে হবে। এরপর আছে রিটার্গেটিং অ্যাড। রিটার্গেটিং অ্যাডটা কি? আমরা পিক্সেলের নামটা শুনেছি ঠিকই। পিক্সেলের পিক্সেলের নামটা শুনছি ঠিকই। পিক্সেলটা হচ্ছে এমন একটা আ ইয়া কি বলে? এমন একটা প্রোগ্রাম, যে প্রোগ্রাম দিয়ে আমি হচ্ছে আমার ওয়েবসাইটে পূর্ববর্তীতে যেই কাস্টমার গুলা আসছে বা ভিজিটর গুলা আসছে, আমি চাইলে তাদের কাছেই আমি আবার হচ্ছে আমার যে নির্দিষ্ট একটা প্রোডাক্ট আছে বা অ্যাড আছে, সেই অ্যাডটা পৌঁছাইতে পারি। এটাকে বলা হয় রিটার্গেটিং। মানে তারা একবার অলরেডি আমার প্রোডাক্টটা দেখছে, দেখে কেনে নাই। আমি চাচ্ছি যারা দেখে চলে গেছে কিন্তু কিনে নাই, আমি ঠিক তাদের কাছেই আবার আমার মার্কেটিংটা করব। সেইজন্য আমরা পিক্সেল ব্যবহার করি, Facebook পিক্সেল। তো এই যে
আমাদের কাছে যে একবারে এক কাস্টমার আসছে কেনে নাই, আমি তাদের কাছে আবার মার্কেটিংটা করতেছি পিক্সেলের মাধ্যমে। এই মার্কেটিংটাই হচ্ছে রিটার্গেটিং মার্কেটিং, হ্যাঁ? রিটার্গেটিং অ্যাড। এরপরে আছে কি? scheduling টুলস। আমাদেরকে কিছু টুলস ব্যবহার করতে হবে আ scheduling এর জন্য। যেমন ধরেন scheduling টা কি? আমি আপনাদেরকে বলি। ধরেন আমি আজকে, আজকে হচ্ছে ৫ টা পোস্ট ক্রিয়েট করে রাখছি এবং Facebook এ আপলোড দিয়ে রাখছি। কিন্তু সে পোস্টটা আজকেই পাবলিশ হবে না। আমার আগামী ৫ দিন হচ্ছে একটা করে পোস্ট আগামী ৫ দিন পাবলিশ হইতে থাকবে। কিন্তু দেখেন আমি কি করলাম? আমি কিন্তু সব পোস্ট আজকে একদিনে রেডি করে একদিনে পাবলিশ করে রাখলাম, পোস্ট করে রাখলাম। সেটা হচ্ছে আজকে সব পোস্ট হচ্ছে পাবলিকলি আ না হইয়া, ভিজিবল না হইয়া প্রত্যেকটা পোস্ট একেক দিন আমি যেই ডেট ঠিক করে দিছি সেই ডেটে গিয়া পাবলিশ হচ্ছে। এটাকে বলা হয় scheduling টুল বা scheduling, হ্যাঁ? এটার জন্য আমাদের কিছু টুলস আছে বা হচ্ছে আমরা যদি টুল ব্যবহার না করি, যদি শুধু Facebook এর কথা বলি, Facebook এ আমরা নরমালি এটা ব্যবহার করতে পারবো। আর যদি অন্যান্য প্ল্যাটফর্মে করতে চাই তাহলে আমাদের হচ্ছে Facebook, তারপরে Instagram, YouTube বা হচ্ছে LinkedIn এইসব ওয়েবসাইটে আমরা এই যে টুলগুলা ব্যবহার করতে পারি, সেইগুলার নাম হচ্ছে দেখেন Buffer, Hootsuite। এরকম আরো কয়েকটা টুলস আছে। এই টুলগুলো আমরা ব্যবহার করতে পারি। তবে এগুলো ব্যবহার করার জন্য আমাদেরকে মোটা অঙ্কের একটা টাকা খরচা করতে হবে। এগুলা হচ্ছে সব পেইড টুল। আপনি এগুলা ফ্রিতে পাবেন না। এরপর আছে ট্রেন্ড ইউটিলাইজেশন, leveraging current event or viral content to gain more visibility। একটু আগে যেটা বলছিলাম হ্যাশট্যাগের সময়, হ্যাঁ? না আমরা যদি হচ্ছে বর্তমানে যে টপিকটা ট্রেন্ডিং এ আছে, সেই টপিকটা নিয়ে যদি আমরা হচ্ছে ঠিকঠাক মতো মার্কেট করতে পারি, তাহলে আমাদের গেইন করার ইয়াটা মানে কি বলে চান্সটা অনেক বেশি থাকে, হ্যাঁ? ট্রেন্ডিং কোনো প্রোডাক্ট নিয়ে আমাদেরকে করতে হবে। বর্তমানে কোন টপিকটা ট্রেন্ডিং এ আছে, সেই জিনিসটা খুঁজতে হবে। লাইক ধরেন আপনার কি বলে এই যে ইয়াটা বাংলাদেশী বর্তমানে যে নিউজ চ্যানেল, নিউজ যারা পাবলিশ করে তাদের কিন্তু বর্তমানে ভালো একটা চলতেছে, সময় চলতেছে। এই যে ধরেন রাস্তাঘাটে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের occurrence ঘটতেছে। যে জিনিসগুলোর কারণে হচ্ছে কি হচ্ছে নিউজম্যানরা নিউজ খুঁজে পাচ্ছে, ভালো নিউজ পাচ্ছে। এর কারণে কি হচ্ছে তাদের কনটেন্ট গুলা করতেছে, বিল্ড আপ করতেছে বা তাদের পেজ গুলা কিন্তু বিল্ড আপ করতেছে। হ্যাঁ? মানুষ এই জিনিসগুলা দেখতেছে খুব বেশি। তো এই যে এই ধরনের কিছু ট্রেন্ডিং বিষয় আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং কি আমাদের প্রোডাক্টের মধ্যেও কিছু ট্রেন্ডিং প্রোডাক্ট থাকে সেইগুলাও আমাদেরকে মার্কেট রিসার্চ করতে হবে যে বর্তমানে কোন প্রোডাক্টটা ট্রেন্ডিং এ। যেমন আমি অনেক আগের একটা দেই, উদাহরণ দেই। একটা সময় স্টার জলসা বাংলাদেশে চলতো। সেই সময় একটা নাটক ছিল, আ পাখি নাটক ছিল। মেবি নায়িকাটার নাম ছিল পাখি। সেই সময় দেখেন ঈদের সামনে এই যে একটা ড্রেস, পাখি ড্রেস নামে একটা ড্রেস আসলো। কি পরিমাণে এই যে ড্রেসটা সাড়া ফেললো, সেই ড্রেসটা অনেকে না পেয়ে বিভিন্ন ধরনের হচ্ছে অ্যাক্সিডেন্টও করে ফেলছে কিন্তু, হ্যাঁ? যে অনেকে কিনতে পারে নাই যার কারণে তারা হচ্ছে কি করছে, বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টও করছে। এইগুলা এই যে বিষয়গুলা ট্রেন্ডিং যে বিষয়গুলা, এই ধরনের কিছু বিষয় থাকে বা এই ধরনের কিছু প্রোডাক্ট থাকে। প্রোডাক্টের মধ্যে ট্রেন্ডিং প্রোডাক্ট থাকে। এই জিনিসগুলাও দিয়েও আমরা কি করতে পারি? মার্কেটিং করতে পারি। আমাদেরকে এই বিষয়গুলো খুঁজে বের করতে হবে বা হচ্ছে কোন বিষয়টা এত বেশি ট্রেন্ডিং না থাকলেও বর্তমানে মূলত সবথেকে তুলনামূলকভাবে সবথেকে বেশি কোন প্রোডাক্টটা চলতেছে, সেটা নিয়েও যদি মার্কেটিং করি তাতেও আমরা সাকসেস পাবো। এরপরে আছে ইউজার জেনারেট কনটেন্ট। User generated content, content created by your audience or customers that promotes your brands। দেখেন এইখানে কি বলা হয়েছে, আপনি একটা বিষয় নিয়ে পোস্ট করছেন বা আপনি একটা প্রোডাক্ট আপলোড করছেন। সেই প্রোডাক্ট এমন একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটা নিয়ে হচ্ছে আপনার যারা অডিয়েন্স আছে বা যারা কাস্টমার আছে আপনার, তারাও যেন আপনার এই প্রোডাক্টটা নিয়ে করে, ভিডিও বা হচ্ছে পোস্ট করে, হ্যাঁ? ভিডিও ক্রিয়েট করে অথবা পোস্ট করে। যেমন আ অনেক প্রোডাক্ট আছে আমরা হচ্ছে কি করি, দারাজ থেকে বা হচ্ছে বিভিন্ন অনলাইন মার্কেট প্লেস থেকে কিনে আনি। আনার পরে যখন দেখি যে প্রোডাক্টটা অনেক সুন্দর, তখন করি কি? তখন আমরা হচ্ছে সেই প্রোডাক্টের একটা রিভিউ ভিডিও বানায় ফেলি যে, "দেখেন আমি দারাজ থেকে কিনছি। আমি বিশ্বাসও করি নাই যে দারাজ থেকে এত ভালো মানের একটা প্রোডাক্ট পাবো। কিন্তু দারাজ আমাকে এত ভালো একটা প্রোডাক্ট দিছে।" এই যে একটা বিষয়, আমি এটা কিন্তু ফ্রিতে দারাজের একটা মার্কেটিং করে দিলাম বা হচ্ছে যে দারাজে যে হচ্ছে আছে ডিলার আছে, তার কিন্তু একটা মার্কেটিং করে দিলাম ফ্রিতে। এইরকম কিছু বিষয় আছে আমাদেরকে এই জিনিসগুলা ধরতে হবে, হ্যাঁ?
হ্যাঁ? আমরা কি করব? আমরা এমন কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করব, সেই প্রোডাক্টটা কাস্টমাররা হাতে পাওয়ার সাথে, সাথে যেন সে খুশিতেই একটা পোস্ট করে ফেলে যে, "এই জিনিসটা পাইছি, দেখে খুব ভালো লাগছে বা হচ্ছে ভালো লাগতেছে। এটা অনেক কাজের একটা জিনিস।" এরকম কিছু বিষয় আমাদেরকে খুঁজে বের করার চেষ্টা করতে হবে। এরপর আছে ভাইরাল কনটেন্ট স্ট্র্যাটেজি। ক্রাফটিং কনটেন্ট উইথ হাই শেয়ার potentials to reach a wider audience quickly. মানে এখানে কি বলছে? ভাইরাল কনটেন্ট স্ট্র্যাটেজি বলতে আপনাকে যে কনটেন্টটা হচ্ছে কিভাবে পোস্ট করলে বা কনটেন্টের সাথে কি আচরণ করলে কনটেন্টটা ভাইরাল হয়, সেই জিনিসটাই আমাদেরকে বলছে যে, আমরা একটা কনটেন্ট কিভাবে ভাইরাল করব বা একটা কনটেন্ট ভাইরাল করতে পারলে আমাদের বেনিফিটটা কি? বা হচ্ছে এই যে ভাইরালটা বা এই যে কনটেন্টটা ভাইরাল কেন হয়? এই জিনিসটা আমাদেরকে এইখানে বলে দিছে। ক্রাফটিং কনটেন্ট উইথ হাই শেয়ার মানে আমাদেরকে কনটেন্টটা দিতে হবে, এমন একটা কনটেন্ট দিতে হবে যে, সেই কনটেন্টটা আপনি কিন্তু শেয়ার করবেন না। এখানে শেয়ারের কথা বলা আছে বলেছে আপনি নিজেই শেয়ার করবেন, ব্যাপারটা কিন্তু এমন না। আপনি Facebook এর পেজে আপনি নিজে যেই পোস্টগুলা করবেন, সেই পোস্টগুলা কখনোই শেয়ার করবেন না। এই জিনিসটা মাথায় রাখবেন। আপনি যখন অ্যা একটা প্রফেশনাল মানের একটা পেজ চালাবেন, তখন আপনাকে মাথায় রাখতে হবে আপনি জাস্ট আপনার পেজে হচ্ছে আ পোস্ট করা এবং হচ্ছে কমেন্টের রিপ্লাই দেওয়া। এই ২ টা কাজ ছাড়া বা হচ্ছে আপনার ছাড়া মেসেজের চ্যাটিং এ হচ্ছে আপনার রিপ্লাই দেওয়া ছাড়া, এই কাজগুলা ছাড়া আপনার কোন কাজ নাই। আপনি কারো পোস্টে গিয়ে কোন হচ্ছে লাইক কমেন্ট করবেন না। আপনি নিজের পোস্টেও লাইক কমেন্ট করবেন না বা শেয়ার করবেন না, নিজের পোস্টও শেয়ার করবেন না। এই কাজগুলো করবেন না, হ্যাঁ? আপনার পোস্ট, শেয়ার, লাইক, কমেন্ট যা করার করবে হচ্ছে ভিজিটররা। আপনি জাস্ট আপনার কাজ হচ্ছে আপনি আপনার পেজটাকে ঠিকমতো মেইনটেইন করেন। ঠিকঠাক মতো ঠিক সময় মতো হচ্ছে পোস্ট করেন। আর হচ্ছে কি করেন? তারা যে কমেন্ট গুলা করতেছে, তারা যেই অ্যান্সার গুলো চাচ্ছে সেই অ্যান্সার গুলো দেন। তাহলেই হবে, হ্যাঁ? আর কিছু করতে হবে না। তাহলে আপনার পেজটা খুব তাড়াতাড়ি গেইন করবে। আর যদি আপনি নিজে এগুলা করতে যান তাহলে স্প্যামিং হয়ে যাবে, হ্যাঁ? আপনি যদি নিজে এইগুলা হচ্ছে কি করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বিভিন্ন গ্রুপে একের পর এক শেয়ার মেরে দিবেন। তাহলে কিন্তু এগুলা স্প্যামিং হয়ে যাবে। Facebook আপনাকে এই জিনিসটা থেকে বিরত থাকতে বলছে। আপনি যদি এইটা থেকে বিরত না থাকেন তাহলে আপনার পেজটা Facebook কখনোই র‍্যাংকে আনবে না, র‍্যাংকে দিবে না। এরপরে কি আছে? আ ওয়েবসাইট ট্রাফিক ভায়া এসএমএম। ওয়েবসাইট ট্রাফিক ভায়া এসএমএম মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। মানে আমাকে কি বলছে? ওয়েবসাইটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাকে ওয়েবসাইটে ট্রাফিক নিতে বলছে। এটা কিভাবে নেয়? আমার যে ওয়েবসাইটটা আছে, আমার ওয়েবসাইটের যে পেজগুলা আছে বা পোস্টগুলা আছে, সেই পোস্টগুলা কি করব? আমি আমার যে আছে, Facebook পেজ আছে বা হচ্ছে আমার Facebook প্রোফাইল আছে বা হচ্ছে ধরেন আমার বড় একটা Facebook গ্রুপ আছে। সেইখানে যদি আমি কি করি, আবার যে ওয়েবসাইটে যে গুলো আছে, পোস্ট গুলো আছে সেটা যদি আমি শেয়ার করে দেই, তাহলে সেখান থেকে কিন্তু ক্লিক করে যদি আমার পোস্টটা ভালো হয় তাহলে সেখানে ক্লিক করে কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে আমার ওয়েবসাইটে ভিজিটরটা যাবে। যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে, হ্যাঁ? সম্ভাবনা আছে বলতে যায়। এভাবে অনেক ভিজিটর যায়। আরেকটা কাজ কি করতে পারি? আমরা আমাদের ওয়েবসাইটের যে প্রোডাক্ট আছে বা হচ্ছে যেই পোস্ট আছে সেটা নিয়ে আমরা সোশ্যাল মিডিয়াতে এড রান করতে পারি। ঠিক আছে? এটাও একটা এটাও একটা হচ্ছে ইয়া সোশ্যাল মিডিয়া থেকে আমাদের ওয়েবসাইটে ট্রাফিক নেওয়ার একটা সিস্টেম। তো মূলত যারা প্রফেশনালি বিজনেস করে তারা মূলত এড রান করেই ট্রাফিকটা নেয়। Facebook থেকে বা হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে অ্যা ওয়েবসাইটে এড রান করে তারা কি করে? ট্রাফিক নেয়। এরপরে আছে X বা ক্রস। এটা হচ্ছে X থেকে ক্রস বুঝেছে। ক্রস প্রমোশন। ক্রস প্রমোশনটা কি? শেয়ারিং ইউর কনটেন্ট অ্যাক্রস মাল্টিপল প্ল্যাটফর্মস টু এক্সপ্যান্ড রিচ। এখন দেখেন মাল্টিপল প্ল্যাটফর্ম কি বলতে কি? মাল্টিপল প্ল্যাটফর্ম বলতে হচ্ছে আপনি যখন আপনার Facebook এ একটা পোস্ট করছেন, সেই পোস্টটা আপনি এইখানে আপনার Facebook এ আমি তো না করছি যে Facebook এ করবেন না। Facebook এ শেয়ার করবেন না। কিন্তু এখানে বলছে কি? আ ক্রস প্রমোশন বা হচ্ছে আপনার মাল্টিপল প্ল্যাটফর্ম। মাল্টিপল প্ল্যাটফর্মটা হচ্ছে ধরেন আপনার Facebook এ পোস্ট আছে সেটা আপনি শেয়ার করবেন কোথায়? LinkedIn এ অথবা ধরেন আপনার হচ্ছে কোথায়? আ আ কি বলে? Pinterest এ হচ্ছে এই ধরনের যে প্ল্যাটফর্ম গুলো আছে সেইখানে আপনি নিজেই শেয়ার করতে পারবেন। ওইখানে কোনো বাধ্যবাধকতা নাই। বা হচ্ছে ধরেন Facebook এ একটা করছেন, পোস্ট করছেন। সেই পোস্টটা হচ্ছে অ্যা সেই পোস্টে গেলে মানুষ কি পাবে না পাবে, পোস্টটা থেকে তারা কি বেনিফিট পাবে, এইগুলা নিয়ে একটা শর্ট ভিডিও করে আপনি YouTube এও দিতে পারেন।
হ্যাঁ? আপনার পোস্ট জাস্ট আপনি একটা পোস্ট করছেন। সেই পোস্টটারই একটা শর্ট ভিডিও করে আপনি YouTube এ দিয়ে দিলেন। তো এগুলো হচ্ছে মূলত কি ক্রস প্ল্যাটফর্ম বা হচ্ছে ক্রস প্রমোশনের কাজ। এরপরে আছে YouTube ইন্টিগ্রেশন। YouTube ইন্টিগ্রেশন কি? ইউজিং YouTube ভিডিওস অ্যাজ পার্ট অফ ইওর ওভারঅল মার্কেটিং মিক্স। মানে এখানে কি বলছে? আমরা যে মার্কেটিংটা করব, সেই মার্কেটিংটা আমরা যদি আ YouTube এ ভিডিও মার্কেটিং করি, সেই ভিডিওর মধ্যেও আমরা একটা পার্ট হিসেবে রাখবো। যেমন ধরেন আপনি একটা কি করবেন? আপনি একটা টেক ভিডিও বানাবেন বা ধরেন আপনি একটা যেকোনো একটা ভিডিও বানাবেন। সেই ভিডিওতে আপনি ধরেন একটা টিউটোরিয়াল দেখাচ্ছেন যে সুন্দর একটা ভিডিও কিভাবে ক্রিয়েট করা যায়। আপনি একটা টিউটোরিয়াল ভিডিও বানাইতেছেন। সেইখানে আপনি হচ্ছে টিউটোরিয়ালের মধ্যে এমন একটা জিনিসের নাম বললেন, ধরেন আপনার একটা অ্যাপ আছে। আপনার হচ্ছে ফটো এডিটিং এর একটা অ্যাপ আছে বা হচ্ছে লোগো ডিজাইনের একটা অ্যাপ আছে। সেই অ্যাপটা প্রমোশন করবেন কিভাবে? তো আপনি ১ম এ গেলেন কি যে YouTube এ গেলেন, YouTube এর জন্য একটা ভিডিও বানাইলেন, টিউটোরিয়াল ভিডিও যে কিভাবে সুন্দর একটা কি করা যায়? ভিডিও মেক করা যায়। তো ভিডিও মেক করার জন্য যারা হচ্ছে আপনার ভিডিওতে ক্লিক করবে, তারা ভিডিওটা দেখবে। এখন ভিডিও মেক করার সময় কি লাগে? আমাদের বিভিন্ন এলিমেন্টরের এলিমেন্টের মধ্যে একটা জিনিস লাগে, আমাদের ভিডিওতে একটা লোগো দিতে হয়। এখন ধরেন আপনার যে অ্যাপটা আছে, সেই অ্যাপটা হচ্ছে ডিজাইন রিলেটেড। এখন এই যে আপনি কি করতেছেন? ভিডিও মেক করার একটা টিউটোরিয়াল বানাইতেছেন। সেইখানে একটা জায়গায় দরকার হইলো আমাদের ভিডিওতে একটা লোগো দিতে হবে। এখন আপনি সেইখানে আপনার অ্যাপের বিজ্ঞাপনটা করে দিতে পারেন যে, আপনারা যদি আপনাদের লোগো ব্যবহার করার জন্য বা লোগো বানানোর জন্য সিম্পলি এই অ্যাপটা ব্যবহার করতে পারেন। এই যে একটা দেখাই দিলেন, একটা পথ দেখাই দিলেন। আপনার ভিডিওটা যত মানুষ দেখবে, সবার মাথার মধ্যে এই জিনিসটা ঢুকে যাবে যে, খুব সিম্পলি একটা লোগো বানাইতে গেলে ওই অ্যাপটা ব্যবহার করা যায়। ওই অ্যাপটা দিয়ে সিম্পলি এত সহজভাবে একটা কি করা যায়? লোগো ক্রিয়েট করা যায়। এই যে একটা বিষয়। তো এইগুলা হচ্ছে মূলত কি? আমাদের আ ইন্টিগ্রেশন এর কাজ বা হচ্ছে আমি ধরেন YouTube এ কি করতেছি? আমি ভিডিও মার্কেটিং করতেছি। কিন্তু সেইখানেও আমার একটা কি হচ্ছে? আমার একটা প্রোডাক্টের একটা বিজ্ঞাপন হয়ে যাচ্ছে। তো আমার যে এই যে টিউটোরিয়াল ভিডিওটা, এইখান থেকে তো আমার ইনকাম আসবেই। YouTube এ ভিডিও মনিটাইজ হওয়ার পরে আমার এই ভিডিও থেকে তো ইনকাম আসবেই। এরপরে কি হবে? আমার এই ভিডিও দেখার পরে কেউ যদি আমার অ্যাপটা ডাউনলোড করে, এটাও আমার একটা মার্কেটিং হয়ে গেল। ওকে। এরপরে আছে জিরো ক্লিক কনটেন্ট। কনটেন্ট দ্যাট ডেলিভারস ফুল ভ্যালু উইথআউট নিডিং ইউজার্স টু লিভ দ্য প্ল্যাটফর্ম। মানে এইখানে কি বলছে? আপনি আপনার যে প্ল্যাটফর্মটা তৈরি করছেন, আপনার প্ল্যাটফর্মে যে প্রোডাক্টটা আপলোড করছেন আপনার প্রোডাক্ট আপনার প্রোডাক্টটা এমন একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটা মানুষ আপনার প্ল্যাটফর্মে ঢুকছে, ঢুকে দেখছে, দেখার পরে আর ওইখান থেকে বের হয়ে আসে নাই। ওইখানে ঢুকে সাথে একটা ক্লিক করে আপনার প্রোডাক্টটা কিনে ফেলছে। এই যে একটা ব্যাপার, হ্যাঁ? মানে কি বলে এটাকে? জাস্ট ভিজিটর আ নন ড্রপ ভিজিটর, নন ড্রপ কিছু ভিজিটর থাকে, হ্যাঁ? তো সেই জিনিসগুলো আমাদেরকে ধরতে হবে। জিরো ক্লিক কনটেন্ট মানে আমার কনটেন্টে ঢুকছে, ঢোকার পরে আর হচ্ছে সে কি করবে না? ড্রপ করবে না, বের হবে না। জাস্ট সেইখানে ঢোকার পরে সে আপনার পুরা কনটেন্টটা পড়ে ফেলবে বা হচ্ছে সেই কনটেন্ট থেকে আপনি যে উদ্দেশ্যে পোস্টটা করছেন, সেই পোস্টটা বা হচ্ছে আপনার সেই যে উদ্দেশ্যটা, সেই উদ্দেশ্যটা হাসিল হয়ে যাবে। আপনি ধরেন একটা প্রোডাক্ট সেল করার জন্য বা হচ্ছে একটা ভিডিও আপলোড দিছেন যে যত বেশি শেয়ার হয় তত ভালো। তো ধরেন একটা ভিডিও আপনি আপলোড করছেন যে আপনি চাচ্ছেন যে এই ভিডিওটা বেশি শেয়ার হোক। তো এমন একটা ভিডিও আমি ঢুকে দেখলাম যে এমন একটা ভিডিও তাহলে যে ভিডিওটা আমার শেয়ার করা উচিত বা শেয়ার করতে পারি। এই যে ১ম দেখেই আমি শেয়ারটা করে ফেললাম। এটাকে হচ্ছে মূলত বলা হয় কি নন ড্রপ ভিজিটর। এই যে জিরো ক্লিক কনটেন্ট। তো জিরো ক্লিক কনটেন্ট এর ব্যাপারটা হচ্ছে এমন। আমাদেরকে এই ধরনের কিছু প্রোডাক্ট বা হচ্ছে এই ধরনের কিছু বিষয় খুঁজে বের করতে হবে যে বিষয়টা আমরা পোস্ট করলে একজন ব্যক্তি সেটা দেখার পরে বা ঢোকার পরে এক দেখাতেই টোটাল কনটেন্টটা দেখে ফেলবো বা টোটাল কনটেন্টটা পড়ে ফেলবে এবং আমরা যেই উদ্দেশ্যে পোস্টটা করছি সেই উদ্দেশ্যটা হাসিল হবে। তো এই ছিল হচ্ছে আমাদের A to Z স্ট্র্যাটেজি। এরপরে হচ্ছে আমাদের দেখেন এইখানে কি আছে? টপ 5 সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে মার্কেটিং এর জন্য। তার মধ্যে ১ম এ কি আছে? Facebook, এরপর আছে Instagram, এরপর আছে YouTube,
তারপর আছে লিঙ্কডইন, ৫ নাম্বার আছে এক্স, মানে এটা হচ্ছে টুইটার, মানে টুইটারের নাম পরিবর্তন করে এখন এক্স করা হয়েছে। তো আমাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে মূল ৫ টা বা টপ ৫ যে প্ল্যাটফর্ম সেটা এখানে দেওয়া আছে। হ্যাঁ? এগুলা নিয়ে আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। স্যার আমরা কি আজকে ক্লাসের পিডিএফ পাবো? হ্যাঁ, পিডিএফটা পেয়ে যাবেন। এই পিডিএফটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আর হচ্ছে আ আমি যদিও বলছিলাম যে ভিডিওটা করব না, তারপর ভিডিওটা করছি। আমি ভিডিওটা দিয়ে দিবনি। আপনারা চাইলে ভিডিওটা আবার দেখে নিতে পারেন। হ্যাঁ? না, আমি তো রেকর্ড করে ফেলেছি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, রেকর্ড করছেন সমস্যা নাই। রেকর্ড করছেন তাহলে তো আর আপনার আর এটা দেখতে হবে না। যারা রেকর্ড করে নাই তারা এটা দেখতে পারবে। তাহলেই তো হইল। সমস্যা নাই। তো বাদবাকি যা আছে আহ এগুলা আলোচনা পরে হবে। আপাতত এইটুকুর মধ্যে যেই আলোচনাগুলা করছি, এই আলোচনাগুলার মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। আছে কারো প্রশ্ন আছে? না স্যার। যদিও প্রশ্ন থাকার কথা না, কারণ আমি যেই আলোচনাগুলা করছি এখানে আসলে কোনো প্রশ্ন রাখি নাই। আমি জটিল কোনো কিছু স্যার। তারপরে যদি কেউ কোনোটা বুঝতে না পারে, যদি কোনো দ্বিধা থাকে তাহলে সেটা নিয়ে বলতে পারে। স্যার আপাতত কোনো প্রশ্ন পাইতেছি না। আমি যখন ভিডিওর আবার দেখবো তখন স্যার প্রশ্ন যদি করে থাকে আমি এড করে নিয়ে আসবো না স্যার কালকে। ওকে, ওকে, ওকে। ঠিক আছে। তাহলে আপনারা হচ্ছে ভিডিওটা দেখেন আর হচ্ছে পিডিএফটা দিয়ে দিব। পিডিএফটা টোটাল পিডিএফটা পড়বেন সুন্দর করে, হ্যাঁ?